আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি, আর এটা আমার একটা প্রিয় মাছের তরকারি রান্না করছি আমি, পোয়া মাছ। তো পোয়া মাছটা ভেজে নিচ্ছি, এদিকে আলুটাও ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা প্রস্তুত করে নিয়েছি। এখানে ছিল জিরা, আদা, রসুন, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ। তো সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি, আর গুঁড়ো হলুদ এবং মরিচটা এর সাথে মিক্সড করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটাই আমি কিন্তু এখন ইউজ করে নিচ্ছি আমার ভাজা আলুর মধ্যে। তো আলু ভাজার পরে আলুটা জাস্ট একটু হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি ওখানে এই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এই বাটা মশলাটার সাথে আমি এখন আলুটা ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো যদি বাটা মশলার সাথে আগে থেকে কিছুক্ষণ মেখে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারি থেকে বাটা মশলার স্বাদটাই পাওয়া যায় এবং কালারটাও অনেক সুন্দর আসে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কষাচ্ছি আর কালারটা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি কিছুটা পানি ব্যবহার করেছি। আর এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এদিকে মশলাটাও কষানো হয়ে যাবে এবং আলুটাও নরম হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি আলুর সাথেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে এই তো মাছটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছটা উল্টে পাল্টে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। তো পোয়া মাছ একটি সামুদ্রিক মাছ। এই মাছটা কিন্তু অনেক বেশি টেস্টি, কাটা খুবই কম, ছোট বাচ্চারা তো খেতে খুব পছন্দ করে। তো আমারও পার্সোনালি ভীষণ পছন্দ এই মাছটা। তবে আমার এলাকায় সবসময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। যেহেতু আমি উত্তরে থাকি, তো উত্তরে তো সমুদ্রের মাছ একটু কমই পাওয়া যায়, এখানে নদীর মাছটা বেশি পাওয়া যায়। তো সেই জন্যে আমি যখন পাই আমি কিন্তু অবশ্যই কিনি, আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে। তো আমি এখানে কিছুটা টমেটো ব্যবহার করব, আর এ পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম বন্ধুরা। তো লবণটা দিয়ে এখন আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। মাছ হোক বা মাংস যেটাই রান্না করা হোক না কেন, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে হয় অসাধারণ। আর কাঁচা মশলার গন্ধটাও থাকে না, খুবই টেস্টি হয়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি মশলাটা খুব ভালো করে কষাতে। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল, আমি দেখতেই পেলেন যে তেল উঠে এসেছে। এরপরে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, আর এখন আমি চেক করে নিলাম যে আলুটা সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। তো এখন ভাজা মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে মশলার সাথে, মানে মশলার গ্রেভিটার সাথে ভালো করে মিক্সড করে নিব। নিয়ে তারপরে আরও কিছুক্ষণ জাল দিব যাতে মশলাটা সম্পূর্ণভাবে মাছের মধ্যে ঢুকে যায়, নাছাড়া তো খেতে ভালো লাগবে না। তো এই জন্য আমি এখন ভালো করে মশলাটার মধ্যে মাছটা উল্টে পাল্টে মিশিয়ে নিব এবং আরও কিছুক্ষণ রান্না করব। আর বন্ধুরা, এই তো কিছুক্ষণ মাছ এবং মশলা আলু সব একসাথে কষিয়ে এরপরে আমি কিন্তু এই পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটোটা আমি একদম মানে গলে যাক সেটা চাচ্ছি না, এই কারণে আমি এই পর্যায়ে টমেটোটা দিচ্ছি যাতে টমেটোর মানে একদম গলে না যায়, আস্তে আস্তে থাকে সেজন্য। তো এখন আমি টমেটোটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর টমেটোটা যেহেতু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, এটা পরে দিলেও কোনো প্রবলেম নেই। তো এখন আমি একটু ঝোলের পানি দেব হালকা, মানে এটা খুব বেশি ঝোল হবে না, এটা একটা থকথকে তরকারির মতন হবে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখন টমেটো দিয়ে একটু ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আমি একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, একটু ফ্রেশ ধনিয়া পাতা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। যেহেতু এটা একটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছের অনেক সময় অনেকের একটু গন্ধ লাগে, তো সেই জন্য একটু ধনিয়া পাতা ব্যবহার করাটাই শ্রেয়, এতে করে আর কোনো গন্ধ লাগে না, খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ঝোলের পানিটা আমি এরকমই রাখবো, কারণ একটু পরে যখন নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে, যেহেতু আলুর তরকারি, আলু অনেকটা পানি শুষে নেয়, তখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে যাবে। তো আমার রান্নাটা কিন্তু ডান। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। তো এখন খাওয়ার পালা। আমার তো এই তরকারিটা অনেক বেশি ভালো লাগে। আপনারা কে কে এরকম আমার মতো সামুদ্রিক মাছ পছন্দ করেন আমাকে একটি কমেন্টে জানাতে পারেন। তো এদিকে আমি একটু চিকেনও রান্না করে নিয়েছি, কারণ সবাই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে না অতটা। তো সেই জন্য আমি কিছুটা আলু দিয়ে চিকেন রান্না করে নিয়েছি একটু ঝোল ঝোল করে। আর আজকে কিন্তু আমি মাংসের মধ্যে আলুটা ভেজে ব্যবহার করিনি, এই জন্য দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই গাঢ় হয়েছে। তো
এই পার্থক্যটাই আসলে আমি ফলো করি যে যখন আমি আলুটা ভেজে না দিই তখন এরকম ঝোলটা কিন্তু থকথকে হয়, একটু ঘন হয়। আর যখন আলুটা ভেজে দিই তখন কিন্তু তরকারিটা একটু তেলতেলে হয়, দেখতে অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে অফ ক্যামেরায় আমি গোসল সেরে নিয়েছি, সংসারের আরও অনেক কাজ ছিল, সব কিছু সেরে নিয়েছি। এরপরে নামাজ আদায় করে নিয়েছি আর এখন তো আমি খেতে বসে গেছি। আর এই পোয়া মাছের তরকারি তো আমার অনেক বেশি ভালো লাগে, তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়ে নিলাম। আমার ছেলেও খুব পছন্দ করে এই ধরনের তরকারি। আসলে ওর টেস্ট এবং আমার টেস্ট কিন্তু অনেকটাই সিমিলার। আমি যেই খাবারগুলো খেতে পছন্দ করি আমার ছেলেও ঠিক সেই খাবারগুলোই খেতে পছন্দ করে। ওর চয়েসের সাথে আমার চয়েসের অনেক মিল আছে। রিমা আপুর চ্যানেলে শুনেছি রিমা আপুও বলেন যে তার ছেলের টেস্টের সাথে তার টেস্টের অনেক মিল। তো আপু, তোমার উদ্দেশ্যে বলছি, আমার ছেলের সাথেও কিন্তু আমার টেস্টের অনেক মিল। তো যাই হোক, মায়ের সাথে ছেলের টেস্টের মিল হবে, এটাই স্বাভাবিক। যে তারপর যা বন্ধুরা, এই তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি, সবার ভিডিও দেখছিলাম শুয়ে শুয়ে। বিকেলবেলা তো আর তেমন কোনো কাজ নেই, সব কাজ তো দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়, তো বিকেলে শুয়ে শুয়ে একটু সবার ভিডিও দেখছিলাম। এরপরে দুধ জাল দিয়েছি, দেখলাম যে দুধটা ফেটে গিয়েছে, তো কি আর করার, দুধগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তো আমি ছানাটা তুলে নিয়েছিলাম, নিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপরে সেই ছানাটা দিয়ে দেখুন আমি বড়া তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি, সামান্য হলুদ, লবণ, একটু গরম মশলা পাউডার, একটু জিরা পাউডার আর সামান্য বেসন, তো এগুলো দিয়ে আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছিলাম ছানাটা। এরপরে এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে ছানার যেই কাবাবটা সেটা তৈরি করে নিচ্ছি। তো ছানার বড়াও বলা যায়, ছানার কাবাবও বলা যায়। তো আসলে এটা কিন্তু অনেক টেস্টি একটি খাবার। ছানা দিয়ে সাধারণত আমরা মিষ্টি তৈরি করে থাকি, তবে ছানা দিয়ে এরকম কাবাব বানালেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। একটু অন্যরকম একটা রেসিপি, এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব ইজি। জাস্ট ছানাটা ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে এরপরে যেভাবে আমরা পেঁয়াজও তৈরি করি ঠিক সেরকমভাবেই একটু সুন্দর করে মেখে নিতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ এবং এক্সট্রা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে, আর সাথে সামান্য বেসন, সেটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য। ব্যাস হয়ে গেল। এই সামান্য উপকরণগুলো দিয়ে সন্ধ্যায় কিন্তু সবাইকে খুশি করে দেওয়ার মতন একটি নাস্তা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর যেহেতু ছানাটা একটু নরম, সেজন্য এই কাবাবটাও একটু সফট হবে। আর একটু সময় নিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যায়। আর তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে সার্ভ করে নিয়েছি। এই যে কিছুটা আরও ভাজা হচ্ছে ওইদিকে, এটা হচ্ছে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে ভেতরটা। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরও ভেজে নিচ্ছি। আর এই ছানার কাবাবটা কিন্তু অনেক টেস্টি হয়, আমার ছেলে তো খেয়ে খুব পছন্দ করেছে, সে অনেকগুলো খেয়ে নিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে বন্ধুরা একদম সফট, খুব সুন্দর, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আর গরম মশলাটা দেওয়ার জন্য না একটা মানে সত্যি একটা মানে মাংসের কাবাবের মতন একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, তো অনেক ভালো লাগছিল খেতে। আইডিয়াটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে সবাইকে খুশি করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।